ভারতীয় দূতাবাস অভিমুখে বিএনপির ৩ সংগঠনের পদযাত্রা স্মারকলিপি। দিল্লির আগ্রাসন প্রতিরোধে প্রস্তুত জনগণ। বাংলাদেশ ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠককাল। বাস্তবতা মেনেই সম্পর্ক এগিয়ে নেওয়ার আশা, যোগাযোগ বাড়ানোর তাগিদ। কোনো অবৈধ বিদেশিকে দেশে থাকতে দেওয়া হবে না, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। 31st নাইটে আতশবাজিতে নিষেধাজ্ঞা। স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় করার প্রস্তাব, যথাসময়ে প্রতিবেদন দেবে কমিশন। 2 জানুয়ারি খসড়া ভোটার তালিকা। 1 জানুয়ারি হচ্ছে না বই উৎসব, ফেব্রুয়ারির আগেই শিক্ষার্থীদের হাতে পৌঁছাবে নতুন বই। খুলনায় গণশিক্ষা উপদেষ্টা। 2 যুগ পর স্বৈরাচার আসাদ সরকারের পতন, দেশ ছেড়ে পালিয়ে অজানা গন্তব্যে নতুন যুগের সূচনায় পথে পথে উল্লাস। Oh, he goes big time now. There's a fielder lining up and he's taken the catch that wins the match for Bangladesh. They've done it. They're the champions again of the Men's Under-19 Asia Cup 2024. ভারতকে কাঁদিয়ে যুব এশিয়া চ্যাম্পিয়ন বাংলাদেশ। 3টি করে উইকেট ইমন আজিজুলের, টানা দ্বিতীয় শিরোপা যুবাদের। সংবাদ সন্ধ্যায় দেখছিলেন একেএস টিভি বা সংবাদ শিরোনাম। সাথে আছি আমি ফারনাজ জুই। আগরতলা মিশনে হামলা ও বাংলাদেশের সাম্প্রদায়িকতার বিষ বাষ্প ছড়ানোর প্রতিবাদে ভারতীয় হাই কমিশন অভিমুখে পদযাত্রা করেছে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। এ সময় স্মারকলিপি দেয় বিএনপির এই 3 সহযোগী সংগঠন। এদিকে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিদ্বেষের কারণেই বাংলাদেশ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে ভারত। জানান, দিল্লির আগ্রাসন প্রতিরোধে প্রস্তুত দেশের মানুষ। সাইফুল রিপনের প্রতিবেদন। ভারতে অবস্থিত বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা ও সাম্প্রদায়িক উস্কানির প্রতিবাদে রোববার দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে ভারতীয় হাই কমিশন অভিমুখে পদযাত্রার আয়োজন করে বিএনপির 3 সহযোগী সংগঠন, জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। পদযাত্রায় যোগ দিয়ে ছাত্রদলের শীর্ষ 2 নেতা অভিযোগ করেন, বাংলাদেশকে অস্থিতিশীল করতে প্রত্যক্ষ মদদ দিচ্ছে ভারত। জনতার গণঅভ্যুত্থান ছিল, সেই গণঅভ্যুত্থানের স্পিরিট ভারত সরকার কোনোভাবে মেনে নিতে পারেনি। এই দেশের 20 কোটি সাধারণ জনগণ এক এবং ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত রয়েছে। পদযাত্রা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে নেতারা অভিযোগ করেন, 15 বছর দেশের মানুষের ওপর ফ্যাসিবাদী শাসন চাপিয়ে দিতে আওয়ামী লীগকে সহযোগিতা করেছে ভারত। ফ্যাসিবাদের প্রধান শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে এবং তাকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। আর তাকে খুশি করার জন্য বাংলাদেশের সাথে অবন্ধুসুলভ সব রকম আচরণ করে যাচ্ছে ভারত। আগামী দিনেও ভারতের প্রতিটি অন্যায় আগ্রাসনী মনোভাবের বিরুদ্ধে রাজপথে সোচ্চার থেকে আমরা প্রতিবাদ জানাবো। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা অপসীন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, ভারত প্রতি মুহূর্তে বাংলাদেশে নাশকতা সৃষ্টির চেষ্টা করছে। জনগণের প্রবল স্রোতের কাছে হাসিনা পালিয়ে গেলেন। সেই হাসিনাকে ফেরানোর জন্য ভারতের শাসক শ্রেণী যা করছেন, পৃথিবীর ইতিহাসে এবং রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় একবারে সরাসরি আগ্রাসন ছাড়া আর কিছু নয়। ওদের সাথে কেউ বন্ধুত্ব করতে পারে না, কারণ ওরা মুখে যাই বলুক, ধর্মনিরপেক্ষ বলুক আর সেকুলার বলুক, ওদের মনের ভিতরে হচ্ছে কট্টর হিন্দুত্ববাদী হিংসা ছাড়া ওদের মধ্যে কিছু নেই। আমি আগেই বলেছি, বিদ্বেষ পরায়ণ। চট্টগ্রাম দাবি করবে কি কারণে? তোমরা যদি ওইটা দাবি করতে পারো, তাহলে আমরাও দাবি করব আমাদের নবাব সিরাজউদ্দৌলার বাংলা, বিহার, উড়িষ্যা ফেরত দাও আমাদেরকে। ভারতীয় হাই কমিশন অভিমুখে পদযাত্রা দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে রামপুরা এলাকায় পৌঁছালে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যারিকেডের মুখে পড়ে বিক্ষোভ মিছিল। পরে সেখান থেকে বিএনপির 3 সহযোগী সংগঠনের প্রতিনিধিরা ভারতীয় হাই কমিশনে গিয়ে স্মারকলিপি হস্তান্তর করেন। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। কাল ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। বৈঠক করবেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিমউদ্দিনের সঙ্গে। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের মতে, গণঅভ্যুত্থানের পর ভারতের সঙ্গে সম্পর্ক আর আগের মতো নেই। তা মেনে নিয়েই দুদেশের সম্পর্ক এগিয়ে নিতে হবে। এদিকে দুদেশের জনগণের পারস্পরিক সম্পর্ক জোরদারের তাগিদ দেন বিশ্লেষকরা। আরো জানাচ্ছেন জান্নাতুল মোহনা।
5 আগস্টের পর বদলের হাওয়া ভারত বাংলাদেশ সম্পর্কে। বাংলাদেশ থাকবে না বাংলাদেশ। বাংলাদেশ নিয়ে একের পর এক অপপ্রচার চালিয়ে দুদেশের জনগণকেই ফুঁসিয়ে তুলছে ভারতীয় মিডিয়া। দুদেশের রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে চলছে বাকযুদ্ধ। নাজুক এই পরিস্থিতিতে সোমবার ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর দুই দেশের মধ্যে এটি উচ্চ পর্যায়ের প্রথম বৈঠক। একটা স্ট্যান্ডিং মেকানিজম, এটা অস্বাভাবিক কিছু না। প্রতি বছর একজন যান ওপাশে, পরের বছর ওপাশ থেকে একজন আসেন পররাষ্ট্র সচিব পর্যায়ে। এটা ফরেন অফিস কনসালটেশন বলা হয়। বৈঠকে পানির ন্যায্য হিস্যা বন্টন, নির্বিচারে সীমান্ত হত্যার মতো অমীমাংসিত অনেক বিষয় ছাড়াও দুই দেশের জনগণের সম্পর্ক উন্নয়ন, বিগত সরকারের সময়ে করা অসম চুক্তির পর্যালোচনা সহ উভয় দেশের গণমাধ্যমকে এক মঞ্চে আনার পরামর্শ কূটনৈতিক বিশ্লেষকদের। অন্যথায় জনরোষ দাবানলে পরিণত হতে সময় লাগবে না বলে হুঁশিয়ারি দেন তারা। দুই দেশের জনগণ কেন্দ্রিক কিভাবে সম্পর্ক করা যায়, যেটা দুই দেশের জনগণের লাভ, একটা দেশের লাভ না, সেই জিনিসটা তৈরি করা। আমরা যত দেরি হয়ে যাচ্ছে অত দেখা যাচ্ছে যে অন্য যেই ফোর্সগুলো আছে, যাদের হয়তো স্বার্থ, অন্য স্বার্থ, সেগুলো সামনে চলে আসে এবং তাতে হয় কি জনগণের ভোগান্তি হয় এবং দুই দেশের জনগণ, সাধারণ জনগণের কথা বলছি, তাদের ভোগান্তি হচ্ছে। বিগত সরকারের সাথে সম্পর্ক ভুলে পরিবর্তিত নতুন সম্পর্ক মেনে নিয়ে দুদেশকে এগিয়ে যাবার আশা প্রকাশ করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। 5 আগস্টের আগে এবং পরে ভারতের সাথে সম্পর্কে নিশ্চয়ই একটা গুণগত পরিবর্তন হয়েছে। এটা মেনে নিয়ে আমাদেরকে চেষ্টা করতে হবে সম্পর্ককে এগিয়ে নিতে। পররাষ্ট্র সচিবদের বৈঠক থেকে বড় কিছু অর্জনের সুযোগ না থাকলেও বিদ্যমান অস্থিরতায় দুই দেশের বৈঠককে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। অবৈধভাবে কোনো বিদেশিকেই বাংলাদেশে থাকতে দেয়া হবে না জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে একথা জানান তিনি। বৈঠকে বড়দিন ও 31st নাইট উপলক্ষে নিরাপত্তা জোরদারের পাশাপাশি আতশবাজি ও ফানুস ওড়ানো বন্ধের সিদ্ধান্ত হয়। নাফিয়া ফারজানার প্রতিবেদন। বড়দিন ও 31st নাইট উপলক্ষে সচিবালয়ে বৈঠকে বসে আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটি। বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয় কূটনৈতিক জোন সহ রাজধানী জুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। বন্ধ থাকবে বার, আতশবাজি ও ফানুস ওড়ানোতেও থাকবে নিষেধাজ্ঞা। বৈঠক শেষে এসব তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, বিশৃঙ্খলা এড়াতেই এ সিদ্ধান্ত। 25শে ডিসেম্বর বড়দিন এবং 31শে ডিসেম্বর 31st নাইট উদযাপনটা যেন ভালোভাবে হয় এবং কোনো ধরনের যেন কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি, কোনো ধরনের কোনো অবনতি না হয়। আতশবাজি, ফানস এগুলির জন্য আমরা নিষেধ করেছি। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ বরদাস্ত করা হবে না, এজন্য বিজিবিকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে বলে জানান তিনি। সীমান্ত পুরাই অ্যালার্ট। ওরা শুধু সিলেটে নয়, বেনাপোল এবং অন্যান্য ইসেও তারা কী করছে, এইটার কিন্তু প্রতি উত্তর আপনারই সবচেয়ে বেশি দিতে পারেন। বর্ডারে কোনো অবৈধ অনুপ্রবেশ কোথাও এবং কোনো সময় বরদাস্ত করা হবে না। বিদেশিদের অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করতে দেয়া হবে না বলেও সতর্ক করেন উপদেষ্টা। সেই সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র সহ বৈধতা অর্জনের পরামর্শ দেন তিনি। কোনো বিদেশি অবৈধভাবে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। অনেক দেশেরই আছে, আমি কোনো দেশের নাম মেনশন করতে চাচ্ছি না, বাট কোনো দেশেরই আমরা এই অবৈধ নাগরিককে বাংলাদেশে থাকতে দিব না। এছাড়া ভারতীয় মিডিয়ায় অপপ্রচারের বিরুদ্ধে সত্য প্রচার করতে দেশের গণমাধ্যমের প্রতি আহ্বানও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আপনারা সত্যি খবরটা প্রকাশ করে দেন, ওদের যে মিথ্যা যে খবর প্রচার করে ওদের মুখে চুনকালি পড়বে। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। আগামী 2 জানুয়ারি প্রকাশ করা হবে খসড়া ভোটার তালিকা, জানালো নির্বাচন কমিশন। এ তালিকা চূড়ান্ত করে এর ভিত্তিতেই হবে জাতীয় স্থানীয় সরকার নির্বাচন। এদিকে এক বৈঠকে স্থানীয় সরকার নির্বাচন দলীয় মুক্ত রাখা, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোট গ্রহণ সহ নানা দাবি জানায় প্রতিনিধিরা। আর কমিশন প্রধান জানান, যথাসময়ে প্রতিবেদন জমা দেওয়া হবে। কায়েস রাহাতের রিপোর্ট। আগামী সংসদ ও স্থানীয় নির্বাচন সামনে রেখে 2025 সালের 2রা জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। রোববার নির্বাচন কমিশনের দেয়া সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
খসড়া প্রকাশের পর দ্রুততম সময়ে জাতীয় পরিচয়পত্রে থাকা ভুল সংশোধনের জন্য অনুরোধ জানিয়েছে কমিশন। বলা হয়, খসড়া তালিকা প্রকাশের পর এ নিয়ে দাবি ও আপত্তি গ্রহণ করবেন তারা। সেগুলো নিষ্পত্তির পর প্রকাশ করা হবে চূড়ান্ত তালিকা, যার ভিত্তিতে হবে আগামী জাতীয় ও স্থানীয় নির্বাচন। এদিকে স্থানীয় নির্বাচন নিয়ে সংসদ সচিবালয়ে স্থানীয় সরকার প্রতিনিধিদের সাথে বৈঠক করেছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান। বৈঠক শেষে সাংবাদিকদের জানান, যথাসময়েই প্রতিবেদন জমা দেওয়া হবে। আমরা আমাদের কাজটা আমরা সততার সাথে নিষ্ঠার সাথে করে আসছি এবং আমরা সময় মতো এটা শেষ করতে চাই। এদিকে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিনিধিরা। তাদের দাবি, তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ একটু বাড়িয়ে জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করার। অনেকেই বলেছেন যে স্থানীয় সরকার নির্বাচনটা বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তার অধীনে হওয়া উচিত এবং অনেকেই প্রথমেই স্থানীয় সরকার নির্বাচন তারপরে জাতীয় নির্বাচনের কথা বলেছেন। তারপরে এবং একই সাথে তারা আরেকটা কথা বলেছেন যে সবসময় আমাদের সব নির্বাচন যেন তত্ত্বাবধায়ক সরকার হয় ভবিষ্যতে। স্থানীয় সরকারকে আরও শক্তিশালী করতে বিভিন্ন দাবি এসেছে বলেও জানান নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। শুধু ভারত নয়, বিভিন্ন দেশ থেকে সরকার চাল আমদানি করবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা তীরে নির্মাণাধীন স্টিল সাইলো নির্মাণ কাজ পরিদর্শন শেষে একথা জানান তিনি। প্রাথমিকভাবে আন্তর্জাতিক বাজার থেকে খাদ্যশস্য কেনার পরিকল্পনা জানিয়ে উপদেষ্টা বলেন, বর্তমানে 22 লাখ টন খাদ্য মজুত রয়েছে, সেটি বাড়িয়ে 30 লাখ টন করতে চায় সরকার। এ সময় পূর্বাঞ্চলে কৃষি জমির ক্ষতির কথা চিন্তা করে খাদ্য ঘাটতি বিবেচনায় আমদানির সিদ্ধান্ত জানান উপদেষ্টা। বাণিজ্যকে রাজনীতির সাথে আমরা মিলাই না, বাণিজ্যকে রাজনীতির সাথে মিলাই না। যেহেতু ভারত আমাদের নিকট প্রতিবেশী, এখান থেকে কিনলে তুলনামূলকভাবে দামটা, আমাদের বিডিংটা যখন হয় ইন্টারন্যাশনাল বিডিং তারা এখান থেকে করছে, এরকম ভাবে আমাদের 1.5 লক্ষ টনের জন্য দেওয়া আছে, হয়তো আমরা আশা করছি এটা আসবে। তো পাশাপাশি তো আমরা কারোর উপর এককভাবে নির্ভর করবো না। খাদ্যের জন্য ব্যাপারটাতে আমরা কারোর কাছে এককভাবে নির্ভর করবো না কোনো একটা দেশের উপরে। আমরা অন্য যেটুকু ঘাটতি আছে অন্যান্য দেশগুলি থেকে আমরা কেনা, মিয়ানমার থেকে আমরা 1 লক্ষ টন চাল আসবো। আরেকটা আছে আমাদের আলোচনাধীন আছে এবং সহসাই সপ্তাহের মধ্যে আলোচনা শেষ হয়ে যাবে, ভিয়েতনাম থেকে আসবে। আমরা তারপরে থাইল্যান্ড, পাকিস্তান, বিভিন্ন দেশ থেকে আমরা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ভিত্তিতে আমদানি নিয়ে আসছি। সাম্প্রতিক ভারত বাংলাদেশ টানাপোড়েনে বাণিজ্যিক খাত ক্ষতিগ্রস্ত হবে না বলে মনে করেন সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। রোববার সকালে বিএফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্কে একথা বলেন তিনি। জানান, দুদেশের মধ্যে পণ্য আমদানি ও রপ্তানির সম্পর্ক রয়েছে। ভারত পণ্য দেয়া বন্ধ করে দিলে বিকল্প বাজার খুঁজতে হবে। দুটো দেশ যখন বাণিজ্য করে তখনই বাণিজ্য করে যখন কিনা দুটো দেশেরই কিছু কম্পারেটিভ অ্যাডভান্টেজ থাকে, যে আমার কিছু পণ্য আছে, তোমার কিছু পণ্য আছে, আমি তোমাকে এটা দেব, তারপরে সেভাবে। এবং আজকালকার দুনিয়ায় কোনো দেশই সব পণ্য তৈরি করে না, কিছুটা তাদের ক্ষমতাটা নাই, আবার কিছু কিছু ক্ষেত্রে তারা ইচ্ছাকৃতভাবে যাতে সে ওই পণ্যটা তৈরি করলে যে খরচটা হবে সেটা যদি সে অন্য জায়গা থেকে কিনে নেয় তাহলে খরচটা কম হবে। তথ্যপ্রাপ্ত আর্থিক খাতের বাংলাদেশ ব্যাংক সাংবাদিকদেরকে প্রদান করবেন এবং সেটি তারা যেটি ইতিপূর্বে 5ই আগস্টের পূর্বে সরকার বন্ধ করে দিয়েছিল আনুষ্ঠানিকভাবে, সেই জায়গা থেকে তারা সরে আসবে। দুর্নীতি দমন কমিশনকে ঢেলে সাজাতে হবে। রাজনৈতিক বিবেচনায় কমিশনে নিয়োগ হলে দুর্নীতি কমবে না, এমন মন্তব্য করেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে রোববার জাতীয় সংসদ ভবনের সামনে আয়োজিত মানববন্ধনে একথা বলেন তিনি। দুর্নীতি দমনে 14টি সুপারিশ তুলে ধরে ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, বিগত সরকার দুদককে অকার্যকর করেছিল। রাজনৈতিক সংস্কৃতি ও আমলাতন্ত্রে পরিবর্তন না এলে দুর্নীতি কমবে না, তাই এমনভাবে সংস্কার করতে হবে যারাই ক্ষমতায় আসবে তারা দুর্নীতি বিরোধী কার্যক্রম অব্যাহত রাখবে।
আমরা যে বিষয়টি বলতে চাই সেটি হচ্ছে যে এমনভাবে আমাদের বিশেষ করে দুর্নীতি দমন কমিশনকে ঢেলে সাজাতে হবে সাঁড়াশি অভিযানের মাধ্যমে, এক ধরনের শুদ্ধি অভিযানের মাধ্যমে, যাতে করে এই একদিক থেকে এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন জন্মলগ্ন থেকে 2004 সাল থেকে জন্মলগ্ন থেকে যেভাবে দলীয় রাজনৈতিক প্রভাবে প্রভাবান্বিত একদিক থেকে, অন্যদিক থেকে আমলাতান্ত্রিক প্রভাবে প্রভাবান্বিত হওয়ার কারণে চিহ্নিত ছিল, অন্যদিক থেকে এর অভ্যন্তরে দুর্নীতি, অনিয়ম, অনাচার, বৈষম্য ইত্যাদির কারণে দুর্নীতি দমন কমিশন একটা কর্ম প্রতিষ্ঠান হিসেবে দাঁড়িয়েছে এবং সেটির অন্যতম এই পর্যায়ে ঠেলে দেওয়ার জন্য আমাদের কর্তৃত্ববাদী সরকার যে ভূমিকা পালন করেছে তার মধ্যে মূল উপাদানটাই ছিল তারা চেয়েছিল ক্ষমতার প্রভাব দুর্নীতির মাধ্যমে তাদের সম্পূর্ণভাবে বিচারহীনতা উপভোগ করা। নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইনের 5 মামলার কার্যক্রম বাতিল করে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল রোববার খারিজ করে দেন বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 3 বিচারপতির আপিল বিভাগ। এই আদেশের ফলে শ্রম আইনের 5 মামলার কার্যক্রম বাতিল করে হাইকোর্টের দেয়া রায় বহাল থাকল বলে জানান ডক্টর ইউনূসের আইনজীবী। এভিডেন্সিয়াল ভ্যালু ছিল না বলে এবং যে আইনের ধারায় এই মামলাটি করা হয়েছিল সেই আইনের ইনগ্রেডিয়েন্টস সেকশনের সেই ইনগ্রেডিয়েন্টসের অপরাধের সাথে কোনো সম্পৃক্ত নাই বলে মহামান্য হাইকোর্ট চূড়ান্ত বিশ্লেষণ করে এটাকে অ্যাকুইটেড করে দিয়েছিলেন, সবাইকে খালাস দিয়েছিলেন। আজকে মহামান্য অ্যাপিলেট ডিভিশনও এই আদেশ সেটাকে খারিজ করে দিয়ে হাইকোর্টের সিদ্ধান্ত বহাল রয়েছে এবং তারা সবাই বর্তমানে এই মামলা থেকে মুক্ত। চাকরি বাকরি করে না, আমার কিছু সঞ্চয় তো অবশ্যই দরকার। আমাদের দেশে একটা প্রচলন আছে, বছরের প্রথমে একটা বাচ্চাদের জন্য একটা বড় অ্যামাউন্ট লাগে। ঠিক করলাম যে আমরা একটা ডিপিএস খুলি, মানে আরাম হবে যে টাকাটা জোগাড় হয়ে গেছে। এবং বিকাশে এটা খোলার কারণ হচ্ছে কি, বেশি হ্যাজেল নাই, বাসায় বসেই সব করা যাচ্ছে। আমি যে টাকাটা তুলছি, হ্যাঁ, সেক্ষেত্রেও দেখা গেছে যে আমার ওরা কোনো চার্জ নেয়নি। বিকাশ মানে সহজ, সব কিছু সহজ। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। দেখছেন সংবাদ সন্ধ্যা। বৈষম্য বিরোধী ছাত্র হত্যা মামলায় জাপা চেয়ারম্যান জিএম কাদের আসামি হওয়ায় তাকে দ্রুত গ্রেপ্তারে প্রধান উপদেষ্টা বরাবর লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন আইনজীবী শফিকুল ইসলাম সবুজ খান। রোববার সকালে সিএমএম আদালতে সাংবাদিকদের একথা জানান তিনি। বলেন, ছাত্র আন্দোলনের সময় শেখ হাসিনার অন্যতম দোসর হিসেবে কাজ করেছে জাতীয় পার্টি। জিএম কাদের সাহেব একটি হত্যা মামলার, বৈষম্য বিরোধী ছাত্র হত্যা মামলার আসামি। জিএম কাদেরকে দ্রুত গ্রেফতার করার জন্য আমি প্রধান উপদেষ্টার বরাবর লিগ্যাল নোটিশ প্রেরণ করেছি এবং তার যে বিদ্বেষমূলক বক্তব্য, উনি প্রধান উপদেষ্টাকে এবং তার সরকারকে কটাক্ষ করে বলেছে এই সরকার, ডক্টর ইউনূস সরকার ঐক্যর নামে অনৈক্য সৃষ্টি করছে এবং এখনও জাতীয় পার্টি এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগ নাকি 50% সমর্থক, তাদের বাইরে রেখে অনৈক্য হবে না।